আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ, নাজদিন নাসিদুল্লাহ। ভারতে 36 দিনের আন্দোলনে জয় হলো তেলাপোকাদের। জনরোষের মুখে অবশেষে গদি ছাড়তে হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। সরকারের সাথে আন্দোলনকারীদের তৃতীয় দফা আলোচনা শুরুর আগেই পদত্যাগ করেন তিনি। বৈঠক শেষে ককরোচ জনতা পার্টি নেতারা বলেন এই জয় জনগণের। পরে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। অন্য দিনের মতোই চলছিল আন্দোলন। হঠাৎ ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কাছে আসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর। এরপরই উল্লাসে ফেটে পড়ে দিল্লির যন্তর মন্তর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অর্জনকে গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যা দেন অভিজিৎ। इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। পরে সরকারের প্রতিনিধিদের সাথে দিল্লিতে তৃতীয় দফার বৈঠকে বসে সিজেপি। হয় যৌথ সংবাদ সম্মেলন। জানানো হয় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ প্রত্যাহার করা হবে। যেসব পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন তাদের দেয়া হবে 1 কোটি রুপি ক্ষতিপূরণ। সব দাবি পূরণ হওয়ায় চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ককরোচের প্রতিনিধিরা। पीसफुली अपने घर वापस जाएं और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे। এর আগে এক্সপোস্টে পদত্যাগের কথা জানান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে লেখেন ভারত বিরোধী শক্তি যেন তরুণদের বিভ্রান্তির ফাঁদে না ফেলে তাই সরে দাঁড়াচ্ছেন তিনি। এদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন শিক্ষার্থীরা ভারতের ভবিষ্যৎ আর নরেন্দ্র মোদী অতীত। অতীত কখনো আগামীর সাথে লড়াইয়ে পেরে ওঠে না, সেটাই প্রমাণিত হলো। ये हिंदुस्तान के फ्यूचर हैं, इनको देख लो अच्छी तरह। इससे कोई नहीं लड़ सकता। नरेंद्र मोदी इज इंडियाज पास्ट। द पास्ट कैन नेवर फाइट द फ्यूचर। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে 1 মাসের বেশি সময় ধরে চলছিল ককরোচ জনতা পার্টির আন্দোলন। গেল 20 জুন সংসদ অভিমুখে পদযাত্রায় পুলিশের সাথে বাধে সংঘর্ষ, যার তীব্র প্রতিবাদ হয় ভারত জুড়ে। রাজ্যে রাজ্যে রাস্তায় নামেন বিক্ষুব্ধ হাজারো ছাত্র যুবক। নরেন্দ্র মোদী জমানায় এত বড় বিক্ষোভের মুখে পড়তে হয়নি বিজেপি সরকারকে। রাখি জেসমিন, চ্যানেল 24। জন্মের 71তম দিনে বড় সফলতার মুখ দেখল ককরোচ জনতা পার্টি। রাজপথে যাদের হুঙ্কার কাঁপন ধরিয়েছে গেরুয়া শিবিরে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন যে এটি প্রথম উইকেটের পতন, এখানেই তারা থামবেন না। কয়েকদিনের ব্যবধানে জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি। জবাব চাওয়া হয় প্রধান বিচারপতির মন্তব্যের। পরিস্থিতি ঘোলাটে বুঝতে পেরে মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি করেন সূর্যকান্ত। তবে ততদিনে সরকারের সমালোচনায় সরব আরশোলারা। রিটের প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসতেই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। পরীক্ষার কেলেঙ্কারির দায় কেন সরকার নেবে না সে প্রশ্ন তুলেই রাজপথে নামে আরশোলারা। চান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। 20 জুন যন্তর মন্তরে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। নেট দুনিয়া থেকে বাস্তবের মাটিতে নেমে প্রতিবাদ শুরু করেন অভিজিৎ, সৌরভ, আশুতোষরা। সহজ ছিল না রাজপথের সংগ্রাম। শুরুর দিনগুলোতে সরকারের তরফ থেকে আসেনি আলোচনার প্রস্তাব। পরিস্থিতি নতুন মোড় নেয় 20 জুলাই সংসদ অভিযানের ডাক দিলে। পুলিশি বাধায় সংসদ পদযাত্রায় ঘটে সহিংসতা। শিক্ষার্থীদের ওপর নিপীড়নের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। রূপালী পর্দার তারকা থেকে শিক্ষাবিদ আর বিরোধীরাও সংহতি জানায় শিক্ষার্থীদের আন্দোলনে। নানা নাটকীয়তার পর অবশেষে সিজেপির দাবি মেনে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। রাস্তায় নেমে আন্দোলনের 36 দিনে প্রথম সাফল্য পায় ককরোচ জনতা পার্টি। সাংবাদিকতার ছাত্র থেকে রাজনৈতিক যোগাযোগের কৌশলবিদ অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, যিনি এর আগে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে কাজ করেছেন। 2020 থেকে 2023 সালে সামাজিক মাধ্যমে আপের প্রচার করতেন তিনি।
প্রথমে যে ৩ জন মুখপাত্র যোগদান করে তাদের মধ্যে বিজেতা দহিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সাংবাদিক সৌরভ দাস, সমাজ সৈনিক আশুতোষ রাঙ্কা, আফরিন নওয়াজ, দীপক বলিয়ান, রত্না সিংহেরাই আরশোলাদের প্রথম সারির মুখ। বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলে এক যুগে কোনো বিরোধী করতে পারেনি শক্ত অবস্থান, হয়নি সফল কোনো আন্দোলনও। তবে সে কাজই এবার করিয়ে দেখিয়েছে সিজেপির আরশোলারা। রাজপথে যাদের হুঙ্কার কাঁপন ধরিয়েছে গেরুয়া শিবিরে। ভবিষ্যতে সরকারের অনিয়ম নিয়ে আবারও মাঠে নামার প্রত্যয় সিজেপির, যে কারণেই ধর্মেন্দ্রকে প্রথম উইকেট বলছেন অভিজিৎ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? শাহাবুদ্দিনের পদত্যাগের পর তার উত্তরসূরি ঘিরে আলোচনা এখন সব মহলে। জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি, আর এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। সংসদে বিএনপির 2/3 আসন থাকায় রাষ্ট্রের সর্বোচ্চ পদ থাকছে বিএনপির দখলে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। বিদ্যমান সংবিধান মতে 90 দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন রাষ্ট্রপতিকে। এর মধ্যে যার ক্ষণগণনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি মূলত নির্বাচিত হবেন জনগণের পরোক্ষ ভোটে, অর্থাৎ জনগণ সরাসরি ভোট দেবেন না এই নির্বাচনে। ভোটার থাকবেন নির্বাচিত সংসদ সদস্যরা। ভোট নেওয়া হবে সংসদের অধিবেশন কক্ষে, আর এই ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন বিএনপির জ্যেষ্ঠ রাজনীতিবিদরা, যারা এর আগে দেশ এবং দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। আলোচনায় আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যারা আবার সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এছাড়া আলোচনায় আছেন আমলা এবং সাবেক প্রধান বিচারপতি। বিএনপি যাকেই মনোনয়ন দেবে তিনি হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, কারণ সংসদে 350 আসনের মধ্যে দলটির এমপি আছেন 247 জন। বিএনপি তার প্রার্থী ঘোষণা করবে, জামাত ইসলামী তার প্রার্থী ঘোষণা করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে যিনি নির্বাচিত হন। ফলে আমরা যেটা বুঝি যে আপনার সংখ্যাগরিষ্ঠ ভোট মানে হলো বিএনপির ভোটে তাদের প্রার্থী নির্বাচিত হবে। যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা সংসদের অন্যান্য যে কার্যক্রম এর থেকে আলাদা। ফলে এখানে সত্য অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র ভোট হয়েছিল। বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস 172 ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন 92 ভোট। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদের সেপ্টেম্বর অধিবেশনে। আইনমন্ত্রী বলেছেন, সরকারের হাতে যেহেতু 90 দিন সময় আছে, তাই বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জানান, রাষ্ট্রপতি থাকা অবস্থায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার আইনি দিক যাচাই বাছাই করা হবে। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। দলের ভেতর না বাইরে থেকে রাষ্ট্রপতি হবেন এমন প্রশ্ন এড়িয়ে যান মির্জা ফখরুল। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। রাজধানীতে গ্যাস সংকট কাটছেই না, এতে চরম বিপাকে পড়েছেন গাড়ির চালকরা। ফিলিং স্টেশনে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে গ্যাসের দাম বাড়ানোর জন্যই সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ মানতে নারাজ পাম্প মালিকরা। একদিনেই 3 বার পাম্পে এসেছেন সিএনজি অটোরিকশা চালক সুজন খান। 3 বারের চেষ্টায় সর্বসাকুল্যে পেয়েছেন 150 টাকার গ্যাস। সকাল 6টায় বের হয়ে আপনার মহাখালী পাম্পে ঢুকছি,
ঢোকার পরে ওইখানে 34 টাকার গ্যাস ঢুকছে। ওইখান থেকে ঢুকে একটা টিপ নিয়ে আপনার এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট পাম্পে ঢুকছি, ঢুকে ওইখানে আপনার 54 টাকার গ্যাস ঢুকছে। জমা ওঠানোর মতো ক্ষমতা নেই, বুঝছেন। এরকম মানে কান্নার অবস্থা, কী করুন বলেন, পরিবার নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি, বুঝছেন। ঢাকার বিভিন্ন এলএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে কেউ কেউ পেয়েছেন 13, 20 কিংবা 50 টাকার জ্বালানি, যা নিয়ে চরম ক্ষোভ আর হতাশা তাদের মধ্যে। 3 ঘন্টা সিরিয়াল দিয়ে যদি 60-70 টাকা 80 টাকার গ্যাস ঢোকে, এক টিপও মারতারি না, তারপরে আবার পাম্পে ঢুকতে হয়। বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া করে, বাসা বাড়ি যেহেতু ঢাকা শহর, বাসা ভাড়া দিতে হয়। হ্যাঁ, তো এইভাবে তো সংসার চলে না। মনে হয় ঢাকা শহর থাকা যাবে না, এই পরিস্থিতি আমাদের এখন। চাপ নেই দাবি করে কিছু পাম্পে দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখা হয় সরবরাহ, যেটিকে দাম বাড়ানোর পায়তারা হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। ওনারা বলতে আছে যে লাইনে কোনো গ্যাস নাই, মেশিন চলতে আছে না, এই জন্য আমরা বন্ধ রাখছি। দাম বাড়ালে দাম বাড়াক, যে কোনো কিছু একটা সমাধান করুক। এইভাবে 2 দিন পর পর নালে গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ করে দেখ, গাড়ি শুধু তেলে চালাক। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে লোকসান দিয়ে চালাতে হচ্ছে পাম্পের কার্যক্রম, কেননা গেল 1 সপ্তাহে কমেছে দৈনিক গড় বেচা বিক্রি। আগে যেখানে আমরা 10-12 ইনলেটে প্রেসারে গ্যাস দিতে পারতাম, সেখানে আমাদের 2-3 ইনলেট, মেশিন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকদিন 3,60,, 70, 80, এখন 1,50,000, 1,30,000, 1,25,000 এরকম সেল হচ্ছে। সব পর্যায়ের ভোক্তাদের এই সংকট নিরসনে সমালোচিত হচ্ছে সরকারের উদ্যোগ। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাসাবাড়িতেও গ্যাস সংকটে জ্বলছে না চুলা, এতে চরম ভোগান্তিতে রাজধানীর অনেক এলাকার মানুষ। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ভরসা হলেও তাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। দীর্ঘমেয়াদে যদি এই সংকট সমাধান করতে হয় তাহলে দেশীয় গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। রাজধানীর মিরপুরের বাসিন্দা আয়েশা সিদ্দিকা, 4 জনের ছোট সংসার। রান্নাবান্না নিয়ে পড়েছেন বিপাকে, নেই গ্যাস, জ্বলছে না চুলা। বিকল্প হিসেবে ভরসা ইলেকট্রনিক চুলা, তাতেও বাড়তি বিলের খরচ। আমাদের দেখা যায় সকালের খাবারও কিনতে হচ্ছে, যেদিন মানে বেশি মেহমান হচ্ছে বা মানুষ হচ্ছে, আমরা সবসময় তো আর বানাতে পারছি না, কারণ ইলেকট্রিক চুলাও অনেক প্রবলেম হয় যদি আপনি সারাক্ষণ একটু পরপর মানে জ্বালান। একই এলাকার আরেক গৃহিণী জান্নাতুল ফেরদৌস, কয়েকদিন ধরে বাসায় গ্যাস না থাকায় সময় মতো রান্না করতে পারছেন না। আমরা 1080 টাকা করে বিল দিচ্ছি, এমনকি আমাদের ইন্ডাকশনও ব্যবহার করতে হচ্ছে। আমরা অনেক ভোগান্তিতে আছি, পানি ফুটাতে পারছি না, রান্না করতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে কোনোভাবেই কিছু করতে পারছি না আমরা। কেন এমন সংকট? পেট্রোবাংলার তথ্য বলছে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ 265 কোটি ঘনফুট হওয়ায় ঘাটতি রয়েছে 115 কোটি ঘনফুট। জনগণের অধিকারকে বিবেচনায় নিতে এমন বাস্তবতায় টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিলেন বিশ্লেষকরা। বাসা বাড়িতে গ্যাসের ব্যবস্থাটা রাখতে হবে, এটা খাদ্য নিরাপত্তার মতোই এই জ্বালানি নিরাপত্তাকে দেখতে হবে। মানুষ যেমন একবেলা ক্ষুধিত থাকতে পারে না, মানুষ যেন একবেলা খাদ্য সংকট ভোগ করতে পারে না, তেমনি মানুষের একবেলা বাসা বাড়িতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ভোগ করতে পারে না। 1.5 দশক ধরে এলএনজি আমদানিতে দেনা বাড়লেও সংকট রয়ে গেছে। দ্রুত দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে না পারলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে সরকার, এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক সামিটে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত। সম্মানিত সুধীমণ্ডলী, রাজধানীর নব থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিট। এর লক্ষ্য দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন শুধু একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তি নির্ভর দেশ বিনির্মাণের কারিগরদের মিলন মেলা। জানান, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর।
বক্তব্যে প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টরকে চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। বলেন, এই শিল্প বিকাশে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তারা একসঙ্গে কাজ করা জরুরি। জানান, সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি, বিশেষ করে এই বাজেটে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সরকার প্রধান বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত। আশা করেন 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে দেশ। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। সামিটের উদ্বোধন শেষে VAR ইনোভেশন এক্সপো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টেলিজেন্স সিস্টেম এবং অন্যান্য ডিপটেক খাতের উদ্ভাবন দেখান সরকার প্রধানকে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে। জুলাই যদি ভুলে যায় তাহলে একই পরিণতি হবে বিএনপিরও। সিলেটে বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোট নেতারা। তারা বলেছেন, জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথেই থাকবে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশ। সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ। সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করছে। হুঁশিয়ারি দেন, জুলাই আন্দোলন ভুলে গেলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে তাদেরকেও। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হলে মাঠ ছাড়বেন না বলেও জানান তারা। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, এক দফা এক দাবি, এই সরকার কবে যাবে। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিট পাওয়ার পর পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় একটি অকৃতজ্ঞ দলে পরিণত হতে যাচ্ছে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। দাবি না মানলে তাদেরও তাড়াবে জনগণ। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া, নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা চাইছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে। সমাবেশে জুলাই হত্যায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বিচার কার্যকরের দাবিও জানান 11 দলীয় জোটের নেতারা। পরিবারের রক্তের মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।